আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়বে এনবিআর। এজন্য এ খাতে প্রয়োজনীয় সংস্কার করতে সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, এনবিআরকে আধুনিক করতে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সংস্কার কার্যক্রম এগোতে দিচ্ছে না কিছু অসাধু এনবিআর কর্মকর্তা। এ অবস্থায় রাজস্ব খাতে আধুনিকায়নে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওনের রিপোর্ট। সরকারের রাজস্ব আয়ের সিংহভাগই আসে নানা ধরনের কর থেকে, যা আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ৮ মাস অর্থাৎ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ে ১৬% প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে এনবিআর। এই ৮ মাসে এনবিআর আয়কর, ভ্যাট এবং নানা ধরনের শুল্ক মিলিয়ে রাজস্ব আদায়ে ১৮,২২১ কোটি টাকা ঘাটতিতে আছে। বিশেষজ্ঞরা বলছেন, কর প্রশাসনে যথাযথ সংস্কার ছাড়া বড় এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। সরকার শুধু টার্গেট দিয়ে দেয়, টার্গেট দিলে তো হবে না। রাজস্ব আদায়ের যে মডার্ন অ্যাপ্রোচ, সেগুলো যদি আমি বাস্তবায়ন না করি, সেই রিফর্মগুলো না করি, সেখানে ব্যর্থতা তো অনিবার্য। সেটাই হচ্ছে এখন। যেটা হচ্ছে যে আমি কর দিতে চাইলেও কর দিতে ভয় পাই, কারণ একবার করের জারে ঢুকলে ওই কর প্রশাসনের চাঁদাবাজির জালেও পড়ে যেতে হবে। সেই জন্য এটাকে যতটা অ্যাভয়েড করা যায়, যেভাবেই হোক, বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলতি অর্থবছর শেষে রাজস্ব আদায়ে ৮২,০০০ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে সম্প্রতি আশঙ্কার কথা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে রাজস্ব আয় বাড়াতে সম্প্রতি কর ফাঁকি বন্ধে মনিটরিং বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে কর্মকর্তাদের তৎপর হতে বলেছে এনবিআর। যদিও প্রয়োজনীয় সংস্কার না হওয়ার জন্য এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরই দুষছেন অর্থনীতিবিদরা। এইখানে কেন এনবিআর এর সিস্টেমগুলোকে অটোমেশনের মধ্যে আনা যাচ্ছে না? এই ধরনের একটা সংস্কার হলে নেগোসিয়েশনের মাধ্যমে যে আয়গুলোর সুযোগ আছে সেগুলো থাকবে না। সেগুলো যখন থাকবে না, তারা ভিতরকার যারা আছেন তাদের পকেটে তো টান পড়বে। কাজে সেখান থেকে ভিতর থেকে একটা রেজিস্ট্যান্স চলে আসে। অটোমেশনকে তারা ম্যানুয়ালাইজ করেই ফেলবে, কোথাও না কোথাও করে বলবে আমার কাছে আসো। মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য বর্তমান প্রশাসন এর চাইতে ভালো কিছু হতে পারে না। ব্যক্তি স্বার্থের জন্য তারা ঠিক পরিবর্তন চাইবে না। এটা করতে হবে উচ্চ পর্যায় থেকে, সরকার থেকে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কম আয়ের মানুষের উপর করের বোঝা কম চাপানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যে কোনো পর্যায়ে নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যেও ব্যবসায়ী বেশি। ক্ষমতায় গিয়ে সীমাহীন সম্পদের মালিক হওয়াই তাদের উদ্দেশ্য। গত 5 বছরে উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বৃদ্ধির হার এমপিদের ছাড়িয়ে গেছে। হলফনামায় যাদের 1000 গুণ সম্পদ বৃদ্ধির তথ্য দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের দাবি টিআইবির। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আগামী 8 মে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট। ১৫২টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬০৬ জন প্রার্থী। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি, যেখানে বলা হয় এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৬৯.৮৬% ব্যবসায়ী। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনীতিবিদদের বদলে দিনে দিনে নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণের হার বৃদ্ধি রাজনীতির জন্য অশনি সংকেত। এই যে ব্যবসায়ীরা মূল পেশাকে বাদ দিলে যে রাজনীতি হচ্ছেন, তারা কি সুস্থ, তারা কি যথাযথ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছেন? তাদেরকে ট্র্যাক রেকর্ড কি তাদের সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ বা দলের অবদান, দলের সদস্যপদ এইভাবে ওই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নাকি
ডেটা রিয়ালিটি হয়েছে, সরাসরি অনুপ্রবেশ ঘটেছে। ব্যবসায়ীদের নির্বাচনে বা রাজনীতির সাথে ব্যবসায় যে একাকার হওয়ার যে হয়ে যাওয়ার চিত্রটা, সেটা কিন্তু স্বাভাবিকতার পরিচয় না, এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বলে যে বিকাশ ঘটেছে। এদিকে গত 5 বছরে জনপ্রতিনিধিদের সম্পদ অবিশ্বাস্য হারে বেড়েছে উল্লেখ করে ডক্টর ইফতেখার বলেন, নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। এখানে কিন্তু সার্বিকভাবে দলীয় স্বার্থটাই প্রাধান্য পাচ্ছে বা নির্বাচনী রাজনৈতিক আদর্শ প্রাধান্য পাচ্ছে, সেটা কিন্তু বলার মতো আর সুযোগ নেই। এখানে রাজনীতি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমি ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকবো এবং তার মাধ্যমে ক্ষমতার ব্যবহার করে আমি নিজেদের সম্পদ বিকাশ সুযোগ নেব, এবং সেটা এক ধরনের লাইসেন্সে রূপান্তরিত হয়ে গেছে। সেটা কিন্তু বাস্তব চর্চা জাতীয় পর্যায়ে যেটা হয়েছে সেটাও কিন্তু এখন স্থানীয় পর্যায়ে ক্রমাগতভাবে তৃণমূল পর্যায়ে বিকশিত হচ্ছে। দলীয় সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্য করে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নিভে যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা পরবর্তী ব্রিফিংয়ে ক্যাবিনেট সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুন্দরবন আগুনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলেও জানান সচিব। তিনি বলেন, শিগগিরই বাংলাদেশ ও উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু হবে। মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া অনুমোদনও দেওয়া হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রত্নসম্পদ সংরক্ষণে প্রত্নসম্পদ আইন 2024-এর খসড়ার অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি অনুমোদন না দিয়ে খসড়ার কয়েকটি ধারা সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা। আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকম ভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেট করা গেছে। ওরা আগামী কয়েকদিন এটা অবজারভেশন করে রাখবেন হেলিকপ্টার, এবং তারা দেখবেন যে এটি আবার, কারণ বনের আগুন কিন্তু স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টি মনে হয় যে নিভে গেছে, কিন্তু আপনার কোনো একটা দিয়ে মানে লতা দিয়ে হয়তো আগুনটা অনেক দূর পর্যন্ত চলে যায়, পরে কিন্তু আবার এটা জেগে ওঠে আর কি। তো বনের আগুন নিভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না, তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। টানা প্রায় 1 মাস তীব্র তাপ প্রবাহের পর বৃষ্টির হাত ধরে স্বস্তি ফিরেছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায়। যদিও এই স্বস্তির সাথে যোগ হয়েছে চট্টগ্রামের জলাবদ্ধতা। এদিকে তাপমাত্রা সহনীয় হলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পায়নি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মানুষ। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের মাঝামাঝিতে সৃষ্টি হতে পারে লঘুচাপ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে দেশের যে কয়টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে তার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। টানা 1 মাস তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি, সেই সাথে শিলাবৃষ্টিও হয়েছে এই জেলায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাত আরও 1 সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজকে রহমতের আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এত সুন্দর বৃষ্টি আজকে হয়েছে, যা আমরা খুবই আনন্দিত। 2 ঘন্টার ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশ জুড়ে তাপপ্রবাহের পর এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন তারা। বিকেল 3টা থেকে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয় নগরীর বিভিন্ন এলাকায়। ঝড়েই উপড়ে যায় অনেক এলাকার গাছপালা, ব্যাহত হচ্ছে যান চলাচল। 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রামে এটি মৌসুমের প্রথম ভারী বৃষ্টিপাত। সোমবার বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত 1.5 ঘন্টায় 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। মাসব্যাপী তাপপ্রবাহের পর এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে। এ বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 12-13 তারিখ পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় সহ বজ্রপাতের সম্ভাবনা আছে, এবং এই সময় আপাতত আমরা যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের আপাতত আমরা কোনো আশঙ্কা করছি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে 40টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে পল্লী বিদ্যুতের প্রায় 15টি খুঁটি।
এতে উপজেলার প্রায় ৬৫,০০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে মেরামত শেষে ২০,০০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা নদী, সীমান্ত এলাকার খাসিনারা নদী, চেলা নদী, চলতি নদী সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এখনই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি, সেই সাথে বজ্রপাত হয়েছে সিলেটেও। তবে বৃষ্টিপাত থাকলেও এখনও নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বৃষ্টি হয়েছে গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফরিদপুর, খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রিসোর্টে এক প্রার্থীর পক্ষে অসৎ উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে এক শিক্ষক ও ৫ প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, রোববার রাতে ওই গোপন বৈঠক করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় বৈঠককারীদের চিহ্নিত করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ৬ জন সহ ২৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গোপন বৈঠকের মূল আয়োজক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদুজ্জোহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলাম। নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া আইন পেশা পরিচালিত হলে বিচার বিভাগ কিছু ভবনে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এথিক্স ইন লিগ্যাল প্রফেশন অ্যান্ড জুডিশিয়াল রিভিউ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অসহায় মানুষ আইনি প্রতিকার পেতে আদালতে আসলে তাদের প্রতি মানবিক আচরণ করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। মামলা পেতে বা খ্যাতি অর্জনে কদর্য প্রতিযোগিতা না করতেও আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। সেমিনারে আপিল বিভাগের বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, মূল্যবোধের চর্চা করতে না পারলে জাতির বড় বড় অর্জনও ব্যর্থ হয়ে যেতে পারে। পেশাগত নৈতিকতা ও মূল্যবোধের যথাযথ অনুশীলনই আইন পেশার মূল ভিত্তি। যদি পেশাগত মূল্যবোধের অনুশীলন ব্যতি রেখে আইন চর্চা করা হয়, তবে আমাদের বিচারাঙ্গন পরিণত হবে নিছক কাঠ পাথরের কিছু স্থাপনায়। মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে মহান উদ্দেশ্য নিয়ে দেশের বিচারালয় প্রতিষ্ঠিত হয়েছে, যে উদ্দেশ্যের কথা প্রথিত রয়েছে রক্তের আখরে লেখা আমাদের মহান সংবিধানে, সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে যদি বিচারাঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিজ্ঞ আইনজীবীগণ আইন পেশা পরিচালনায় পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করেন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।